কিন্তু হঠাৎ নাদিয়া আপুর ব্যবহার অন্যরকম হয়ে গেছে। আজ 1 মাস থেকে। আগে তো ভালো ছিল, কিন্তু হঠাৎ এত পরিবর্তন কেন? গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, তাই ছাদে পাতা পড়ে পানি জমে গেছে। 1 বালতির মতো পানি হবে। আমি পানিগুলো কুড়ে নিচে ফেলে দিলাম। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখি নাদিয়া আপু চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। এরপর দ্রুত নিচে নেমে আসলাম। তারপর কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আপু নাই। তাই আমি খালাকে জিজ্ঞেস করলাম, খালা, নাদিয়া আপু কোথায়? উনি কি নাস্তা করবে না? নাদিয়া ম্যাম তো নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে নাস্তা দাও। আজকে আমার পাঠক পাঠিকা ভাই বোনদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। পাঠক পাঠিকা এরা আবার কারা? আরে খালা, যারা আমার গল্প নিয়মিত পড়ে তাদের বলছি। আমি তো এত কিছু বুঝি না, পড়ালেখা করি নাই, তাহলে বুঝবো কেমনে? তুমি বরং নাস্তা করে তাড়াতাড়ি কলেজে যাও। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে ব্যাগটা নিয়ে বাসার বাইরে চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে কলেজে যেতে লাগলাম। এবার আপনারা হয়তো বলবেন, আপনার আঙ্কেল আন্টি কোথায়? আসলে আঙ্কেল আন্টি গ্রামে আঙ্কেলের বাসায় গেছে। আজকে প্রায় 15 দিন হয়েছে। কবে আসবে সেটা এখনো বলে নাই। এই 15 দিন নাদিয়া আপু আমাকে গাড়িতে করে কলেজে নিয়ে যায়নি। 15 দিন আগে শুধু গাড়িতে করে কলেজে নিয়ে যেত, কিন্তু আসার সময় নিয়ে আসতো না। আমি সেটা আঙ্কেল আন্টিকে বলি নাই, তাহলে আপুকে বকাঝকা করবে। আপু আমার সাথে খারাপ ব্যবহার করছে ঠিকই, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। আজকে আমার দোষের কারণে থাপ্পড় মেরেছে। আমার দরকার ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার, তাহলে আর আপুর গায়ে পড়তো না। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ আনতে ভুলে গেছি। সব পকেটে হাত দিয়ে দেখি 30 টাকার মতো আছে। রিক্সা ভাড়া মিটিয়ে কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকলাম। তারপর ক্লাসের সামনে চলে গেলাম। দেখি স্যার পড়া শুরু করে দিছে। স্যার, ভিতরে আসতে পারি? আরে রাসেল, তুমি আজকে এত দেরি কেন কলেজ আসতে? আসলে স্যার, বাসায় একটু কাজ ছিল, সেগুলো শেষ করে আসতে দেরি হয়ে গেছে। ঠিক আছে, এখন সিটে গিয়ে বসো। ওকে স্যার। আমি আর কোনো কথা না বলে রাফির পাশে গিয়ে বসলাম। রাফি বলল, কিরে, তোর গাল লাল হয়ে আছে কেন? শালা, স্যার ধরতে পারে নাই। তুই শালা কিভাবে ধরলি? শুন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর চেহারার দিকে তাকালে আমি সব বুঝতে পারি। এখন বল, লাল হয়ে আছে কেন? নাদিয়া আপু কি তোর গায়ে হাত তুলেছে? তোকে কলেজ ছুটি হওয়ার পর সব খুলে বলবো। রাফি আর কোনো কথা বলল না। আসলে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আমি আমার সব কিছু ওর সাথে শেয়ার করি, আর রাফি তার সব কিছু আমার সাথে শেয়ার করে। রাফির বাবা আঙ্কেলের মতো একজন বিজনেসম্যান। সবগুলো ক্লাস শেষ করে দুই বন্ধু বাহিরে আসলাম। এবার বল, নাদিয়া আপু তোকে কেন মেরেছে? আসলে আমি আজকে সকালে, তারপর সবকিছু খুলে বললাম। এজন্য বুঝি তোর গায়ে হাত তুলবে? হাত তো তুলেছে, আবার কান ধরে উঠবাস করিয়েছে, জামা কাপড় পরিষ্কার করিয়েছে। আচ্ছা, এসব কথা বাদ দে। আমারই ভুল ছিল নিচে তাকিয়ে পানিগুলো ফেলার। ঠিক আছে চল, আজকে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চল। না করলাম না, কারণ আমার কাছে টাকা নেই। রাফির কাছ থেকে অনেক টাকা নিয়েছি, আবার টাকা দিতে গেলে নেয় না। নিজের কাছে খারাপ লাগে টাকার কথা বলতে। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রাফি গাড়ি নিয়ে চলে গেল। আসার সময় আপুকে কলেজে দেখলাম না, মনে হয় কোথাও গেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, নাদিয়া আপু কি বাসায় আছে? হুম, তুমি যাওয়ার 30 মিনিট পর বাসায় চলে এসেছে, এখনো রুমে আছে। দেখে মনে হচ্ছে মন খারাপ। ঠিক আছে খালা, আমি রুমে গেলাম। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। ঠিক আছে, যাও। আমি রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। দেখি নাদিয়া আপু আসে নাই, তাই আমি আপুর রুমের সামনে দাঁড়িয়ে বললাম, আপু দরজাটা খোলো। কেন, কি হয়েছে? খাবার খেতে আসো। সেই সকালে রুমে ঢুকে বসে আছো, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুই এখন যা, আমাকে একা থাকতে দে। আপু প্লিজ দরজাটা খোলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নাদিয়া আপু
আর কোনো কথা না বলে দরজা খুলে দিয়ে বিছানায় গিয়ে বসলো। আমাকে বলল, বল কি কথা বলবি। আপু তুমি সকালের ওটা নিয়ে আমার উপর রেগে আছো? তোমার যদি শাস্তি দেওয়া কম হয় তাহলে তুমি আমাকে আরো শাস্তি দাও, আমি মাথা পেতে নিব। তারপরেও তুমি না খেয়ে থেকো না। নাদিয়া আপু আর কোনো কথা না বলে বিছানা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো। তখন আপু বলল, তুই আমাকে ক্ষমা করে দে রাসেল, আমি তোর উপর রাগ করে নেই। আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাই ওর উপরে রাগ করে তোর সাথে খারাপ ব্যবহার করছি। তুই আমাকে মাফ করে দে। আজকে তোর গায়ে হাত তুলে নিজের কাছে অনেক খারাপ লাগছে, তাই ক্লাস না করে বাসায় চলে আসি। আপু আমি কিছু মনে করি নাই। আমি জানি তোমার হয়তো কিছু হয়েছে, তাই তুমি আমার সাথে এরকম করছো। তুমি একটা বার ওই ছেলেটাকে দেখিয়ে দিও, আমি ওকে আবার তোমার কাছে নিয়ে আসবো। না রে, আর ও আমাকে ভালোবাসে না, ও আমার সাথে প্রেমের অভিনয় করছে। আমি সেটা বুঝতে পারি নাই। মন খারাপ করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে খাবার খাবো। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। নাদিয়া আপু ফ্রেশ হতে চলে গেল। আমি বিছানায় বসে আপুর মোবাইল টিপতে লাগলাম। গ্যালারিতে ঢুকে দেখি একটা ছেলের অনেকগুলো ছবি। তার মানে এই ছেলের সাথে প্রেম করত। ছেলেটা দেখতে অনেক সুন্দর, আমি ওই ছেলের কাছে কিছুই না। অবাক করার বিষয় হলো ওই ছেলের সাথে আপুর একটা ছবিও দেখলাম না। আমি মোবাইলটা বিছানায় রেখে দিলাম। কিছুক্ষণ পর আপু ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আমি তার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। আপু মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে, তাই আপু বলল, আসলে আমার মনে ছিল না তুই যে আমার রুমে। আমি ওয়াশরুমে ঢুকে জামা কাপড় গায়ে দিচ্ছি। ওয়াশরুমে যেতে হবে না, আমি নিচে যাচ্ছি, তুমি জামা কাপড় গায়ে দিয়ে আসো। এ কথা বলে আমি আপুর রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু জামা গায়ে দিয়ে নিচে চলে আসলো। একটা কথা আপনাদেরকে বলে দেই, আমি নাদিয়াকে নিজের বড় আপুর মতো জানি। দুজনে একসাথে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে যে যার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে রাফিকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে হঠাৎ কে যেন আমার গায়ে পানি মেরে ভিজিয়ে দিল। আমি এক লাফে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি নাদিয়া আপু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে আসছে। তার মানে এটা আপুর কাজ। তখন আমি আপুকে বললাম, আপু তুমি এটা কি করলে? আমার গায়ে পানি দিলে কেন? তোকে সেই সকাল থেকে ডাকছি, তোর ওঠার খবর নেই, তাই বাধ্য হয়ে তোর গায়ে পানি মারছি। তাই বলে তুমি পানি মারবে? দেখো পুরো শরীর ভিজে গেছে। ভালো হয়েছে, এখন কথা না বলে গোসল করে রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে, কিন্তু আজকে হঠাৎ আমাকে ডাকতে আসলে কেন? হঠাৎ কোথায়, 1 মাস তোকে ডাকি নাই। এর আগে তো প্রতিদিন সকালে তোকে ডেকে তুলছি। আর কি কারণে তোকে 1 মাস ডাকি নাই সেটা তুই ভালো করে জানিস। ঠিক আছে তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। বলে নাদিয়া আপু রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গোসল করে রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু আসলো। দুজনে একসাথে নাস্তা করে গাড়ি নিয়ে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আপু গাড়ি পার্কিং করে বলল, তোর ক্লাস শেষ হলে আমার জন্য অপেক্ষা করবি, দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। আপু আর কোনো কথা না বলে তার ক্লাসে চলে গেল। হঠাৎ পিছন থেকে রাফি বলল, কিরে কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আজকে তাহলে আপু তোকে কলেজে নিয়ে আসলো? হুম, আপু এখন আগের মতো হয়ে গেছে। এতদিন একটা ছেলের কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই শালাকে যদি সামনে পাইতাম তাহলে অবস্থা খারাপ করে দিতাম। ওসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। ঠিক আছে চল। আমি আর রাফি ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবগুলো ক্লাস শেষ করে আমি আর রাফি বাহিরে চলে আসলাম। রাফি তাহলে তুই বাসায় যা, আমি আপুর জন্য অপেক্ষা করছি। দুজনে একসাথে বাসায় যাব। ওকে ঠিক আছে। রাফি আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আপু তার বান্ধবীদের সাথে ক্লাস থেকে বেরিয়ে আসতেছে। আমাকে দেখে তার বান্ধবীদের বিদায় আমার সামনে আসলো। কিরে, কোন সময় তোর ক্লাস শেষ হয়েছে? এই তো 30 মিনিট আগে। ও, আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নেই, তুমি গাড়ি নিয়ে আসো। তুই দাঁড়া, আমি গাড়ি নিয়ে আসছি। আপু গাড়ি নিয়ে আমার সামনে আসলো।
তারপর আপুর সাথে সামনের সিটে বসলাম। দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আপু তার রুমে চলে গেল, আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে আপু আর আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন আপুর সাথে আগের থেকে অনেক ফ্রি হয়ে গেছি। এখন আপু আমার সব সময় খেয়াল রাখে, কলেজে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আমাকে শাসনের উপর রাখে। আপুর এসব আমার অনেক ভালো লাগে। আমি আপুকে কিছু বলি না। এখন ওই ছেলের কথা আপু একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে। আমার সাথে সব সময় দুষ্টুমি করে, বড় বোন হিসেবে ছোট ভাইয়ের সাথে করতে পারে। আমি আপুকে সবসময় নিজের বড় বোনের চোখে দেখি। আঙ্কেল আন্টি তারা বাসায় চলে এসেছে। আঙ্কেল এখন আগের মতো অফিস দেখাশোনা করে। আমাদের কলেজ আজকে 1 মাসের জন্য ছুটি দিয়েছে, কারণ কলেজে নতুন করে রং লাগাবে, তাই 1 মাস কলেজ বন্ধ থাকবে। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, তখন আঙ্কেল বলল, শুনেছি তোদের কলেজ নাকি 1 মাসের জন্য বন্ধ থাকবে। আব্বু কলেজে কিছু কাজ করবে তাই বন্ধ দিয়েছে। তাহলে তুই আর রাসেল তোর নানা বাড়ি থেকে কিছুদিন ঘুরে আয়। সবসময় তো দুইজনই বাসায় থাকিস, কোথাও যাস না। আমি না হয় যাব, কিন্তু রাসেল কি আমার সাথে যাবে? রাসেল যাবে না কেন? আসলে আন্টি, আমার বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। এটা তো আর অন্য কোথাও না, আমার শ্বশুর বাড়ি যেতে বলছি। রাসেল আমার সাথে না গেলে আমিও কোথাও যাব না। ঠিক আছে আপু, আমি তোমার সাথে যাব। এবার খুশি? অনেক খুশি। তাহলে কালকে সকালে তোরা দুজনে রওনা দে। এখন রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখ। আর তোরা কি গাড়ি নিয়ে যাবি? না আব্বু, আমরা বাসে করে যাব। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝিস। কেউ আর কোনো কথা না বলে খাবার খেতে লাগলো। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে জামা কাপড় গুছিয়ে রাখলাম। তারপর বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপু এসে আমাকে ডেকে তুললো। আমাকে রেডি হতে বলে তার রুমে চলে গেল। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে জামা কাপড় আর ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। নাস্তার টেবিলে দেখে আঙ্কেল আন্টি বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। হঠাৎ সিঁড়ির উপরে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। আজকে আপুকে অনেক সুন্দর লাগছে। নীল রঙের একটা জামা গায়ে দিছে। আপুকে নীল রঙের জামায় অনেক সুন্দর লাগছে। আপু আমার সামনে এসে বলল, কি রে, তুই এভাবে হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই আপু, আমাকে হ্যাবলা বলবে না। আমি কিন্তু তোমার থেকে অনেক সুন্দর আছি। আর আজকে তোমাকে নীল রঙের জামায় অনেক সুন্দর লাগছে। বাবা, যে এনার চেহারা, আবার বলে আমার থেকে ওর চেহারা সুন্দর। যা, একটু তোমার রূপের প্রশংসা করলাম, এখন থেকে আর করব না। তোমাকে পুরো পেতনির মতো লাগছে। কি বললি? আমাকে পেতনির মতো লাগছে? প্রথমে প্রশংসা করলাম, কোনো দাম পেলাম না, তাই তোমাকে পেতনি বললাম। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোরা কি শয়তানি করবি নাকি নাস্তা করে বেরিয়ে পড়বি? আব্বু তুমি দেখো না, রাসেল আমাকে পেতনি বলছে। ও তো ছোট, তাই তোর সাথে দুষ্টামি করছে। এখন কথা না বলে নাস্তা করে বেরিয়ে পড়। নাদিয়া আপু আমার দিকে তাকিয়ে একটা ভেঙচি মেরে একটা চেয়ার টেনে বসে পড়ল। সবাই নাস্তা করতে লাগলাম। নাস্তা খাওয়া শেষ করে আঙ্কেল আন্টির কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে করে বাস কাউন্টারে চলে আসলাম। ড্রাইভার আমাদের বাস কাউন্টারে নামিয়ে দিয়ে চলে গেল। আসার সময় আঙ্কেল আমার পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিল। তাই বাস কাউন্টারে গিয়ে টিকিটের জন্য টাকা বের করতে গিয়ে দেখি 15 থেকে 20 হাজারের মতো হবে। আমি 2টা টিকিট নিলাম। তারপর টিকিট নিয়ে দুজনে বাসে উঠলাম। দুজনের একসাথে সিট। বাস 20 মিনিট পর ছেড়ে দিল। এই দেখছেন আমি কেমন মানুষ। নাদিয়া আপুর নানার বাড়ির কথা বলতে ভুলে গেছি। আপুর নানার বাড়ি যশোরে। আমি কখনো যাইনি, কিন্তু আপুকে একবার যেতে দেখেছি, তাই আপু সব চিনে। শোন, নানার বাড়িতে গিয়ে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবি না, আর রিয়ার থেকে দূরে দূরে থাকবি। আমি কি আর কখনো তোমার নানার বাড়ি গেছি? আমি তো কাউকে চিনি না। আর এই রিয়াটাকে? রিয়া হচ্ছে আমার মামাতো বোন, ও তোর সেম ক্লাসে পড়ে। ঠিক আছে, কিন্তু ও যদি আমার সাথে কথা বলতে আসে তখন কি করব? তুই বলবি না। আমি যদি না কথা বলি তাহলে বলবে আমি বোবা, আর না হয় বলবে আমি বেশি ভাব দেখাই। কথা বলবি, কিন্তু বেশি কথা বলতে পারবি না। ঠিক আছে। আমি মনে মনে বললাম, আগে তো রিয়া মেয়েটাকে একবার দেখি, পছন্দ হলে তার সাথে প্রেম করব। এই নাদিয়া আপুর জন্য আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। তো যাই হোক, দুজনে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। বাস এসে একটা রেস্টুরেন্টে থামলো। তখন আমি নাদিয়া আপুর দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে আছে। আমি আপুকে ডাক দিলাম। আপু চোখ খুলে বলল,
কিরে, ডাকছিস কেন? আপু, বাস একটা রেস্টুরেন্টে থামছে, চলো দুজনে খাবার খেয়ে নেই। ঠিক আছে, চল। নাদিয়া আপু আর আমি বাস থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। আপু ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আমি অন্য একটা ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। দুজনে গিয়ে একটা টেবিলে গিয়ে বসলাম। আপু ওনার মতো করে অর্ডার করলো, আমি আমার মতো অর্ডার করলাম। কিছুক্ষণ পর ওয়েটার খাবার নিয়ে আসলো, দুজনে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে দুজনে আবার বাসের ভিতরে চলে আসলাম, আবার আগের মতো বসে পড়লাম। বাস কিছুক্ষণ পর ছেড়ে দিল, বাস চলছে আপন গতিতে। আমরা দুজন আবার হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। দেখতে দেখতে আমরা এখন যশোর চলে এসেছি। দুজনে বাস থেকে নেমে দেখি একটা গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর গাড়ির সাথে একজন লোক দাঁড়িয়ে আছে। নাদিয়া মামা বলে তাকে জড়িয়ে ধরলো। আসলে আমি কখনো আপুর মামাকে দেখি নাই, ওর মামা ঢাকায় মনে হয় সহজে যায়নি, তাই চিনতে পারলাম না। আমি আর আপু পিছনের সিটে বসলাম। তখন আপুর মামা বলল, তাহলে এ হচ্ছে রাসেল? মামা, ও হচ্ছে রাসেল। তুমি তো বাহিরে ছিলে, তাই দেখো নাই। ও তার মানে নাদিয়ার মামা বাহিরে ছিল। তখন নাদিয়ার মামা বলল, কেমন আছো রাসেল? পড়ালেখা কেমন চলছে? জি মামা, আমি অনেক ভালো আছি, আর পড়াশোনা ভালোই চলছে। ও, তা কয়টা মেয়ের সাথে প্রেম করো? মামা আপনি এটা কি বলছেন? আরে সমস্যা নেই, আমাকে তোমার বন্ধু ভাবে বলতে পারো। প্রেম মনে হয় আমি কখনো করতে পারবো না। একটা পেত্নীর কারণে সবসময় আমাকে মেয়েদের থেকে দূরে সরিয়ে রাখে। ও মা, তাই? তা সে মানুষটাকে? আমি আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল, তাই কথা ঘুরিয়ে বললাম, আসলে আমার কলেজের এক ছেলে বন্ধু, সে বলেছে আমাদের দুজনের মধ্যে কেউ কখনো প্রেম করব না, কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করব। এ কারণে আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমার কথা শুনে মামা হাসতে হাসতে শেষ। আপুর দিকে তাকিয়ে দেখি এবার মুচকি মুচকি হাসছে। যাক বাবা, এবার তাহলে বেঁচে গেছি, তা না হলে খাচ্চুন্নি আজকে আমার অবস্থা খারাপ করে ছাড়তো। কথা বলতে বলতে মামা একটা বাসার ভিতরে গাড়ি ঢুকিয়ে দিল। আমি আর আপু গাড়ি থেকে নামলাম। আপু দৌড়ে ভিতরে চলে গেল, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। মামা গাড়ি পার্কিং করে আমার সামনে এসে বলল, কি ব্যাপার রাসেল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। আমি কেমন করে যাব? আমি তো কাউকে চিনি না। আপু তো আমাকে না নিয়ে দৌড় দিয়ে ভিতরে চলে গেল। ও, এ ব্যাপার। ঠিক আছে, তুমি আমার সাথে আসো। এটা হচ্ছে আমাদের বাড়ি। আপনাদের বাড়িটা অনেক সুন্দর। এই বাড়িটা আব্বু বানিয়েছে প্রায় 5 কোটি টাকা খরচ করে। বাইরে থেকে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে দেখতে কেমন। ভিতরে আসো, তারপর দেখো কেমন লাগে। দুজনে কথা বলতে বলতে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে আমি তো আরো অবাক হয়ে গেলাম। পুরো বাড়িটা রাজপ্রাসাদের মতো। বাইরে থেকে ভেতর কেমন লাগছে? অনেক সুন্দর মামা। গ্রামের ভেতরে আমাদের বাড়িটা 1 নম্বরে আছে, এমন বাড়ি আর কোথাও নাই। হুম। ঠিক আছে, তুমি ওপরে গিয়ে ডান হাতের পাশের রুমে চলে যাও। যতদিন এই বাড়িতে থাকবে ততদিন ওই রুমেই থাকবে। ওকে ঠিক আছে মামা। এই বলে আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। তারপর হাতের ডান পাশের রুমে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর। আমি কাঁধের ব্যাগটা বিছানায় রেখে জামা কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল করে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। নিচে তাকিয়ে দেখি আমি একটা মেয়ের গায়ের উপর পড়ে আছি। মেয়েটা দেখতে খুবই সুন্দর, যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি মেয়েটার উপর থেকে উঠে গেলাম। হাত বাড়িয়ে মেয়েটাকে দাঁড় করালাম। তখন আমি বললাম, সরি, বিশ্বাস করুন আমি আপনাকে দেখতে পাইনি। সমস্যা নেই, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে, আর আমাদের বাড়িতে কি করে? আমি রাসেল, নাদিয়া আপুর সাথে এসেছি। আমি নাদিয়া আপুদের বাসায় থাকি। ও, তার মানে আপনি রাসেল। ফুফা ফুফির কাছে আপনার কথা শুনেছি। আমি রিয়া, নাদিয়া আপুর মামাতো বোন। ও, তার মানে আপু আসার সময় আপনার কথা বলছে? নাদিয়া আপু আপনাকে আমার ব্যাপারে কি বলছে? তেমন কিছু না, বলছে আপনি নাকি আমার সেম ইয়ারে পড়েন। বাকিটা বললাম না, শুনলে রিয়া কষ্ট পাবে, তাই ওই কথা বললাম না। তখন রিয়া বলল, ও, তার মানে আপনি আমার সেম ইয়ারে পড়েন। তাহলে আমরা আপনি করে বলছি কেন? আমরা তোর নাম এবং তুই করে বলতে পারি। ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। এখন চলো নিচে যাই। আসার পর তোর আম্মুর সাথে কথা বলি নাই এবং তোর দাদা দাদির সাথে দেখা করি নাই। ঠিক আছে, চল। আমি আর রিয়া দুজনে নিচে চলে আসলাম।
আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, মনে হয় আমাকে গিলে খাবে। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের বাসায় তো কখনো আসো নাই, তোমাকে অনেকবার বলছি আসার জন্য। আমি ভালো আছি মামি। আসলে মামি, আমার বাসা থেকে কোথাও যেতে ভালো লাগে না। আপু আমাকে নিয়ে এসেছে। নাদিয়া যদি না বলতো তাহলে বুঝি আসতে না? আসলে তেমন কিছু না মামি। আচ্ছা, এসব কথা বাদ দাও তো। এখন বলো, নানা নানি কোথায়? তাদের তো দেখছি না। আসলে আব্বু আম্মুকে নিয়ে তার ভাইয়ের বাসায় বেড়াতে গেছে। বুড়ো বয়সে ঘুরতে গেছে তারা? বুড়ো হলে বুঝি যেতে পারে না? আমি সেটা বলি নাই, মানে তাদের ভালোবাসা বুড়ো বয়সে এখনো আছে। এত কথা না বলে খাবার খা। খাবার খেয়ে তুই আমার রুমে আসবি, তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে আপু। আর কোনো কথা না, খাবার খেয়ে নিচের রুমে চলে আসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আপুর রুমের সামনে গিয়ে বললাম, আপু ভিতরে আসবো? আয় বস। আমি ভিতরে ঢুকে দেখি আপুর চোখ দিয়ে পানি পড়ছে। তখন আমি আপুকে বললাম, আপু তোমার কি হয়েছে? তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি মনে হয় কান্না করছো। তোকে আসার সময় কি বলছি তোর মনে নেই? তুই রিয়ার সাথে কথা বলছিস কেন? বারে, কথা বললে সমস্যা কোথায়? তোমাকে বলছি না আমি বেশি কথা বলবো না। ঠিক আছে, তুই এখন আমার রুম থেকে কোথাও যাবি না, আমার রুমে বসে থাকবি। আপু, পুরোটা রাস্তায় জার্নি করে আসছি, তাই ভাবছি একটা ঘুম দিমু। তাহলে আমার রুমে ঘুমিয়ে পড়, তোর রুমে যাওয়া লাগবে না। যদি বাড়ির মানুষ অন্য কিছু ভাবে তখন কি হবে? এই বাসার সবাই জানে আমি তোর থেকে বড়, তাহলে অন্য কিছু ভাববে না। কথা না বলে ঘুমিয়ে পড়। আমি আর কোনো কথা না বলে আপুর বিছানায় ঘুমিয়ে পড়লাম। এবার আপনাদের কিছু কথা বলি। আসলে নানা নানি এবং মামি অনেকবার ঢাকায় গেছে, তাই ওদের চিনি। কিন্তু রিয়া কখনো ঢাকায় যায়নি, আর কেন যায় না সেটা আমি বলতে পারবো না। আমার ঘুম আসার পর আপু আমার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে, রাসেল, তুই কি আমার মুখের কথা বুঝতে পারিস না? আমি তোর এত খেয়াল কেন রাখি? তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেইনি কেন? কারণ আমি তোকে অনেক ভালোবাসি। তোকে যদি আমার জীবনে না পাই তাহলে আমার এই জীবন শেষ করে দিব। আমি তোকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারবো না। এই কথা বলে আপু আমার কপালে এবং গালে 4-5টা চুমু খেলো। তারপর রুম থেকে বেরিয়ে রিয়ার রুমে গেল। রিয়া বিছানায় শুয়ে কি যেন ভাবছে। তখন আপু রিয়ার পাশে বসে বলল, কি রে রিয়া, তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে চিন্তিত আছিস। আসলে আপু তেমন কিছু না। এখন বলো হঠাৎ আমার রুমে? কেন, তোর রুমে কি আসা যাবে না? আরে আমি ওইভাবে বলিনি। আচ্ছা ওটা বাদ দাও। তোমাকে একটা কথা বলি, রাসেল কি কোনো মেয়ের সাথে প্রেম করে? কেন, আমার জানা মতে রাসেল কোনো মেয়ের সাথে প্রেম করে না। তা এটা কেন জিজ্ঞেস করলি? না আপু, এমনি জিজ্ঞাসা করলাম। তা আপু তোমার লেখাপড়া কেমন চলছে? আমার তো ভালোই চলছে, তোর কেমন চলছে? আমারও ভালোই চলছে। ঠিক আছে তুই থাক, আমি রুমে গেলাম। এই কথা বলে আপু নিজের রুমে চলে আসলো। আর এদিকে রিয়া ভাবছে, তাহলে আমার লাইন ক্লিয়ার, আমি রাসেলকে আমার করে নিব। আমি ওকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমাকে যে করেই হোক রাসেলের মন জয় করতে হবে। কিন্তু আমি ওর মন জয় করব কেমন করে? তখন রিয়া ভাবতে লাগলো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে, আমাকে তার সাথে প্রতিদিন কলেজে নিয়ে যাবে। তারপর আস্তে আস্তে রাসেলকে রিয়ার প্রতি দুর্বল করবে। বিকালে ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে শুয়ে আছে, যেন একটা পিচ্চি মেয়ে আমার পাশে শুয়ে আছে। আমি আপুর দিকে তাকিয়ে বিছানা থেকে নামতেই আপুর ঘুমটা ভেঙে গেল। কি ব্যাপার আপু, তুমি উঠলে কেন? ঘুম ভেঙে গেছে তাই উঠে গেলাম। তুই ফ্রেশ হয়ে আয়, দুজনে মিলে গ্রামটা ঘুরে দেখবো। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। এই বলে আপুর রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে নেমে আসলাম। নিচে এসে দেখি রিয়া সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে সামনে এসে বলল, কিরে, তুই কি কোথাও যাবি? হুম আপু, আর আমি তোদের গ্রামটা ঘুরে দেখব। আপু ফ্রেশ হয়ে আসছে। ঠিক আছে, তোরা আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও তোদের সাথে যাব। এই বলে রিয়া দৌড় দিয়ে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর আপু বেরিয়ে আসলো। আপুকে দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আমার সামনে এসে বলল, রাসেল আমি রেডি, এবার চল। একটু দাঁড়াও, রিয়া বলেছে সেও আমাদের সাথে যাবে, আমাদের অপেক্ষা করতে বলছে।
আপু রিয়ার কথা শুনে মুখটা বেজার করে ফেললো। আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো আর রিয়াকে মানা করতে পারবো না। কিছুক্ষণ পর রিয়াও বেরিয়ে আসলো। রিয়াকেও অনেক সুন্দর লাগছে, হালকা মেকআপ করছে, তাতে অনেক সুন্দর লাগছে রিয়াকে। তারপর আমরা তিনজন বাসা থেকে বেরিয়ে গ্রামের ভিতর দিয়ে হাঁটতে লাগলাম। গ্রামের দৃশ্য দেখতে অনেক সুন্দর, মন চায় সারাদিন সবুজ শ্যামলে গ্রামটা ঘুরে দেখতে। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, বাতাসে আপু এবং রিয়ার চুল উঠছে। তাদের দিকে তাকিয়ে দেখি ওরা দুজন আমার দিকে তাকিয়ে আছে। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ঘুরতে ঘুরতে রাত 8টা বেজে গেল। আসলে আমরা রিয়াদের বাজারে আসছি, এখানে ফুচকা আইসক্রিম খেয়েছি। আপু বেশি খাইনি, চেহারাটা কেমন করে যেন রেখেছে। মনে হয় রিয়াকে সাথে করে আনার জন্য মন খারাপ করে ফেলছে। তো যাই হোক, তিনজনে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। যে যার রুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবার সাথে খাবার খেতে লাগলাম। আপু খাবার খাচ্ছে না, হঠাৎ হাত ধুয়ে রুমে চলে গেল। আমি হালকা কয়েকটা খাবার খেয়ে আপুর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আপু বিছানায় শুয়ে আছে। আমি আপুর সামনে গিয়ে বললাম, আপু আমি রিয়াকে আমাদের সাথে যেতে বলি নাই, সে নিজে এসেছে আমাদের সাথে। আপু কোনো কথা বলছে না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এবার আমি আপুকে আমার দিকে ঘুরিয়ে বললাম, আপু তুমি কি আমার উপর রেগে আছো? প্লিজ, তুমি এভাবে মন খারাপ করে থাকলে আমার কাছে একটু ভালো লাগে না। হঠাৎ আপু আমার সাথে এমন কিছু করবে, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আপু আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ছাড়ার চেষ্টা করছি, কিন্তু আপু আমাকে শক্ত করে ধরে আছে। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই কি কিছু বুঝিস না? আমি কেন তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিই না? তোকে সবসময় চোখে চোখে রাখি, তোরা তো কেয়ার করি, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে সহ্য করতে পারি না। আমি তোকে অনেক ভালোবাসি রাসেল। আমি তো আপুর কথা শুনে অবাক হয়ে গেলাম। আপু এটা কি বলছে? তখন আমি আপুকে বললাম, আপু তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা কি বলছো? আমি তোমাকে বড় বোনের মতো সম্মান করি। আমি মনে করছি তুমি আমাকে ছোট ভাই হিসেবে এত কেয়ার এবং খেয়াল রাখো। না, আমি তোকে ভালোবাসি বলে এত কেয়ার এবং খেয়াল রাখি। প্লিজ রাসেল, তুই আমাকে ফিরিয়ে দিস না। আপু এটা কখনো সম্ভব নয়। তুমি আমার 2 বছরের বড়। এটা পরিবারের এবং আঙ্কেল আন্টি কখনো মেনে নিবে না। সমাজের মানুষ নানান ধরনের কথা বলবে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে। তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আমি তোকে ছাড়া বড় অসহায়। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। এই তোমাদের মতো মেয়েদের বাংলা সিনেমার মতো একটা ডায়লগ আছে, কাউকে নিজের করে না পেলে আত্মহত্যা করবে, হাত কেটে ফেলবে, ছাদ থেকে লাফ দিবে, এমনকি বিষ খাবে। এগুলো ছাড়া আর কি তোমরা কিছু করতে পারো না? যাকে ভালোবাসি তাকে যদি নিজের করে না পাই, তাই মেয়েরা এসব করতে বাধ্য হয়। আমি তোকে সত্যিই অনেক ভালোবাসি। আপু আমি তোমাকে বোনের মতো জানি। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। তুমি এসব বিষয়ে আমার সাথে কথা বললে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। না না, তুই কোথাও যাস না। তোকে না দেখলে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। কথাটা যেন মনে থাকে। আগে যেভাবে চলতে এখনো সেভাবে চলবে। আমি এখন রুমে গেলাম। এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে আপুর কথাগুলো ভাবতে লাগলাম। আপু এটা কেমন করে বলল? আঙ্কেল আন্টি যদি জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। তারপর আমি কোথায় যাব? এসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। সকালে রিয়া রুমে এসে ডাকতে লাগলো। ওই রাসেল, ওর তাড়াতাড়ি। কি হয়েছে, ডাকছিস কেন? আজকে তুই আমার সাথে কলেজে যাবি, তাই তোকে ডাকতে আসলাম। আমি তোর কলেজে যাব কেন? আমি তো তোর কলেজে পড়ি না। সেটা তো আমি জানি, তোকে আমাদের কলেজটা ঘুরে দেখাবো। তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। রিয়া আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মামা মামি নাস্তার টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তা রাসেল, রাতে ঘুম কেমন হয়েছে? অনেক ভালো ঘুম হয়েছে মামা। তা তুমি এত সকালে ঘুম থেকে উঠলে কেন? রিয়া আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল তার সাথে কলেজে যাওয়ার জন্য। আমাকে নাকি তাদের কলেজটা ঘুরে দেখাবে। ও ঠিক আছে, তোমরা নাস্তা করো, আমি নাদিয়াকে ঘুম থেকে ডেকে তুলছি। আপু এখনো ঘুম থেকে উঠে নাই? এখনো তো উঠে নাই, গতকাল রাতে অল্প কয়টা খাবার খেয়েছে। মেয়েটার হঠাৎ কি হলো?
কি আর হবে, মনে হয় ভালো লাগছে না, তাই খাবার কম খেয়েছে। হঠাৎ রিয়া এসে একটা চেয়ার টেনে আমার পাশে বসলো। তখন রিয়া বলল, কি হয়েছে আম্মু? তোমরা কি নিয়ে কথা বলছো? তোর নাদিয়া আপুর কথা বলছে। মেয়েটার হঠাৎ কি হয়েছে? আপুর আবার কি হবে? কালকে তো আমার সাথে সুন্দরভাবে ঘোরাঘুরি করছে, মনে হয় অনেক হাঁটাহাঁটি করাতে শরীর খারাপ লাগছে। হয়তো তাই হবে। ঠিক আছে, তোরা নাস্তা করে কলেজে যা। আমি নাদিয়া ঘুম থেকে উঠলে তাকে জিজ্ঞেস করব। কেউ আর কোনো কথা না বলে নাস্তা খেতে লাগলো। আর আমি তো জানি আপু কেন এমন করছে। আপু যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব নয়। আমি কখনো আপুকে ওইরকম চোখে দেখি নাই। রিয়া আর আমি নাস্তা করে মামাকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি তো এতক্ষণ রিয়ার দিকে খেয়াল করি নাই। আজকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। রিয়ার সৌন্দর্য ফুটে তুলছে তার ঠোঁটের পাশের তিলটাই। তখন আমি বললাম, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কোনো ছেলে পড়ার দরকার নেই, তুই পড়লেই হবে। ওই বিড়বিড় করে কি বলছিস? কিছু না, একটা রিক্সা ডাক দে। বাসায় গাড়ি থাকতে রিক্সা করে কলেজে যাবি কেন? আমার মন বলছে তুই একটা রিক্সা ডাক দে। ওই একটা রিক্সা ডাক দিব কেন? আমরা তো দুইজন এখানে, একটা রিক্সায় কি করে যাব? ওই হারামি, রিক্সায় করে আমি আর তুই যেতে পারবো না। বেশি কথা না বলে রিক্সা ডাক দে। ঠিক আছে, দিচ্ছি। একদিনের পরিচয় তুই আমার সাথে এইভাবে ঝগড়া করছিস? তোর সাথে তো এখনো কিছুই করি রে। তাড়াতাড়ি রিক্সা ডাক দে, এমনি দেরি হয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা না বলে একটা রিক্সা ডাক দিলাম। দুজনে রিক্সায় উঠলাম। তখন রিয়া বলল, আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করেছিস কোনো মেয়ের সাথে? আমার দ্বারা এসব হবে না। আমার সাথে কোনো মেয়ে প্রেম করবে না। আমার চেহারা ভালো না। কে বলেছে তোর চেহারা খারাপ? তুই দেখতে অনেক সুন্দর। সুন্দর হলে কি হবে? আপু তো আমাকে কোনো মেয়ের সাথে প্রেম করতে দিবে না। আর আমিও মনের মতো কাউকে পাইনি। আশেপাশে তাকালেও পেতে পারিস। আমার পাশে তুই ছাড়া আর তো কেউ নেই। তাহলে পাবো কি করে? আরে পাগল, তোকে কি অন্য কারো কথা বলছি? আমাকে কি চোখে পড়ে না? কিরে, চুপ করে আছিস কেন? তোর কলেজ আর কত দূর? এই তো সামনেই। তারপর দুজনে কথা বলতে বলতে রিয়ার কলেজের সামনে চলে আসলাম। আমি রিক্সা ভাড়া দিলাম। রিয়া আমাকে মানা করছে, কিন্তু তারপরেও আমি ভাড়া দিছি। দুজনে গেট দিয়ে কলেজের ভিতরে ঢুকলাম। হঠাৎ কয়টা মেয়ে আমাদের সামনে আসলো। তাদের একটা মেয়ে বলল, কিরে রিয়া, তোর সাথে উনি কে? আগে তো কখনো দেখিনি। আরে আমার মনে হয় কি আমাদের রিয়ার বয়ফ্রেন্ড। দেখতে কিন্তু অনেক সুন্দর। যদি রিয়ার আগে আমি দেখতাম তাহলে ওর সাথে প্রেম করতাম। ওই, তোরা কি চুপ করবি? ঋতু মিতু, তোরাও জানিস ওকে? ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল। তুই তো কখনো আমাদের তোর ফুফাতো ভাইয়ের কথা বলিস নাই। আমি যদি জানতাম আমার ফুফাতো ভাই আছে, তাহলে তো তোদের অবশ্যই বলতাম। তোরা তো আমার ফুফাতো বোন নাদিয়া আপুকে চিনিস, ওনার ছোট ভাই। ও আচ্ছা, তা ভাইয়া কেমন আছেন? আমি এতক্ষণ ওদের কথা শুনে মাথা নিচু করে রাখলাম। আর রিয়ার কথা শুনে তো আমি আরো অবাক হয়ে গেলাম। সে ওদের সত্যিটা বলে নাই। তখন আমি বললাম, প্রথম কথা হচ্ছে আমাকে ভাইয়া বলে ডাকা যাবে না। আমি তোমাদের সাথে সেম ইয়ারে পড়ি। আর আলহামদুলিল্লাহ আমি আছি। আপনারা সবাই কেমন আছেন? যেহেতু আমাদের সাথে পড়েন তাহলে আমাদের আপনি না তুই করে বলবেন। আমরাও ভালো আছি। ঠিক আছে, পরে কথা বলা যাবে, এখন চল ক্লাসে। আমি বলি কি, তোরা ক্লাসে যা, আমি বাসায় চলে যাই। আমি এখান থেকে কি করব? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তুই আমাদের সাথে ক্লাসে যাবি? যদি তোদের স্যার এবং ছাত্রছাত্রী কিছু বলে? তাও কথা ঠিক। আচ্ছা, তাহলে তুই বাসায় চলে যা, দুপুর 1টার সময় আমাকে এসে নিয়ে যাস। আমি ঠিক আছে বলে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি ব্যাপার রাসেল, তুমি চলে আসলে কেন? আমি কলেজে থেকে কি করব, তাই চলে আসলাম। রিয়া বলেছে তাকে দুপুরে গিয়ে নিয়ে আসতে। ও ঠিক আছে, তুমি রুমে যাও। আমি তোমার জন্য উপরে কফি নিয়ে আসছি। আমি এখন কফি খাবো না। আপু কি ঘুম থেকে উঠেছে?
নাস্তা করে এখন ওর রুমে আছে। ঠিক আছে, আমি আপুর রুমে গেলাম বলে ভিতরে ঢুকে আপুর রুমে চলে গেলাম। আপুর রুমে এসে দেখি কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে